বিষয় রয়েছে। ডাক্তার লিটন সিং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো এই পর্যায়ে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, যিনি ব্যাংকিং এর বর্ণাঢ্য পেশা ছেড়ে দিয়ে আমাদের হোমিওপ্যাথি ছায়াতলে এসেছেন, সাবেক ব্যাংকার এবং ডিএসএমএস হোমিও কল্যাণ সোসাইটির অর্থ সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার রহিমউদ্দিন চৌধুরী। ডাক্তার রহিমউদ্দিন চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ দেওয়ার জন্য। পাহাড়তলী আকবর শাহ আলী শহর কর্তৃক আয়োজিত আজকের এই হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের অ্যানিমেন্ট এবং বিজ্ঞান সেমিনারের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত চিকিৎসক পরিষদ পতাকা বিজয় বন্দর পতাকা থানার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত বিশেষ অতিথিদ্বয় এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয়, আমার হৃদয় রেসপন্সর, আমার প্রিয় ডাক্তার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বলিয়া পাহাওয়ার কারণেও এরপর আপনারা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাদেরকে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন সংগঠনকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আবারও আন্তরিকতা পোষণ করছি। আসলে সময় কমের মাঝেও যেহেতু আপনারা অনুরোধ করেছেন, দু একটা কথা না বলে নয়, আজকে হেনিম্যান্ডে বা 271তম জন্মদিন। উনি আপনারা নিঃসন্দেহে জানেন উনি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। তো এত বড় এখন অ্যালোপ্যাথিক ডাক্তার থাকার পরেও তিনি কেন এই পেশাকে ছেড়ে দিলেন? তাহলে তার থেকেও বেশি বেটার একটা জিনিস তিনি পদ্ধতি পেয়েছিলেন বলে, তার থেকে আরো উন্নত একটা পদ্ধতি পেয়েছিলেন বলে সে হোমিওপ্যাথি একটা দর্শন তিনি তৈরি করেছেন। আজকে সেই দর্শন তৈরি করার পরেও তার নীতি আমরা কতটুকু মানি, তার আদর্শ আমরা কতটুকু মানি, তার মাত্রার জ্ঞান আমরা কতটুকু মানি, আমাদেরকে আজকে এইসব বিষয়গুলো, তার আদর্শগুলো কতটুকু আমরা ধারণ করি, সে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে চর্চা করা দরকার। আমরা যে মানে ডাক্তারি করি, তারা যে মানে ডাক্তারি আমাদের শিখিয়েছে, আমার মনে হয় ধারে কাছে আমরা কিন্তু নেই। আমি শুধু ডাক্তার হেনিম্যানের কথা আমরা বলবো না, তিনি জার্মানে তার জন্ম ছিলেন। আমেরিকার যদি ডাক্তার হেরিংয়ের কথা যদি বলি, তিনি যখন হোমিওপ্যাথির যখন জয়যাত্রা যখন শুরু হয়, তখন আমেরিকাতে তিনি সবচেয়ে এবং প্রভাবশালী একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন হেরিং। অথচ তিনি বিরোধিতা করতে গিয়ে তিনিও আবার আমাদের হোমিওপ্যাথির কি করেছিলেন, এই পেশায় তিনি আবার নিয়োজিত হয়েছিলেন। শুধু তিনি নয়, আমাদের আজকে আমরা যারা ক্যান্ডেলটা ভেটেরিনারি মেডিকেল কথা বলি, উনিও একজন অ্যালোপ্যাথি ডাক্তার। ওনার পুরো নাম হচ্ছে টেইলার ক্যান্ডেল। তাহলে আজকে উনি এত বিশাল একজন আমেরিকার একজন বড় ডাক্তার হওয়ার পরও তিনি কেন তাহলে হোমিওপ্যাথিতে আসলেন? আজকে তার ভেটেরিনারি আমরা কিন্তু প্রত্যেক ডাক্তারের কাছে আমাদের আছে। শুধু আমেরিকার কথা না, আমরা যদি এই ফ্রেডরিক কুইনের কথা বলি, এই ইংল্যান্ডে, তিনি কিন্তু একটা ভালো একজন আমেরিকার এই ইংল্যান্ডের ডাক্তার ছিলেন। এত বড় বড় ডাক্তাররা কেন তারা এই পেশাতে আসলেন? আমরা যদি সবগুলো আমরা বাংলাদেশ সংস্কৃতি, ভারতবর্ষের যদি কথা বলি, এই মহেন্দ্রলালের কথা যদি বলি, আমাদের এই ভারতবর্ষের মধ্যে যদি প্রতাপচন্দ্র মজুমদারের কথা বলি, ডিএম সরকারের কথা বলি, এন মোহাম্মদ চৌধুরীর কথা যদি বলি, সবাই কিন্তু প্রভাবশালী ছিলেন। তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষের মধ্যে অবদান রেখেছেন। শুধু তাই নয়, আমাদের একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত, বিবেকানন্দ পর্যন্ত আমাদের এই হোমি পেশার জন্য তারা সবচেয়ে বেশি অবদান রাখার জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু তারা চেষ্টা কেন করেছেন? আমাদের ভিতরে কিছু ছিল বলে, বিজ্ঞানকে তারা খুঁজে পেয়েছিল বলে তারা এইটুকু চেষ্টা করে তারা সফল হয়েছেন। তাদেরকে আমাদের হোমিওপ্যাথিকে ওই জায়গায় তারা পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকে একটা দুঃখের বিষয় আমাদের বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশে আমাদের সেই হোমিওর মানটাকে আমরা কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি। আজকে আমরা বলি আমরা চাকরি পাই না, আমাদের কলেজগুলো সরকারি হয় না, আমরা বলি আমাদের দাবিগুলো আদায় হয় না, আমরা বলি আমাদেরকে দিয়েছে আমাদের ডাক্তারদেরকে ডাক্তার নিয়ে অবহেলা করে, টানাটানি করে। এসব কেন করে? আমাদের জ্ঞানের উৎকর্ষ থেকে, আমাদের জ্ঞানের যেই আধুনিক ক্লাসিক্যাল জ্ঞান যেটুকু থাকা দরকার, বিশ্বকে চ্যালেঞ্জ করবার মতো যেটুকু জ্ঞান আমাদের থাকা দরকার, সেই জ্ঞান থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমরা সেই ধরনের সে মানের জ্ঞান যদি অর্জন করতে পারি, যুগে যুগে যারা ভূমিতে যারা বিজ্ঞানকে তারা খুঁজতে গিয়ে এবং অ্যালোপ্যাথি ডাক্তারকে তারা পেশাকে ছেড়ে দিয়ে তারা আমাদের এই পেশাতে নিয়োজিত হয়েছে, সেই ধরনের সেই দানের সেই মানের যদি জ্ঞান যদি আমরা এখন যদি অর্জন করতে পারি, হেনিম্যান যেভাবে রুগী দেখতে গিয়ে তার সিরিয়াল ধরার জন্য যেভাবে
এই সরকারি ট্রাফিক বসিয়েছিলেন, সেই ধরনের ট্রাফিক বসানোর মতো ডাক্তার আমাদের মাঝে তৈরি হবে। কিন্তু আমরা একটা কথা আছে, যার নেই কোনো গতি সেই কোনো হোমিওপ্যাথি। আমরা কোনো পেশা আমরা না পেয়ে আমরা এই পেশায় আসি, আসলে ঠিক না। সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যদি এই জায়গায় আসতো তাহলে এই অবস্থান আরো বেশি পরিষ্কার হতো। আমাদের নাফিস ভাই বলার কারণে বলছি, এই আমি 1,08,000 টাকা আমি চাকরি করতাম। যাই হোক, আমার হয়তো বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক বা যে কোনো বিষয় থেকে হোক, আমার বাবার সাথে যখন আমি হজে যাই তখন আমার বাবা বললেন, দেখো তোমাকে এমন একটা জায়গায় এনে আমি তোমাকে বলছি, তুমি তোমার পেশাটাকে ছেড়ে দিয়ে তুমি আমার পেশাটাতে চলে আসো। সবগুলো বিবেচনা করে আমি আমার এই পেশায় এসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। সামনে দিনে আরো যেন ভালো কিছু পাই, ভালো কিছু করতে পারি, ভূমির জন্য কিছু যেন করতে পারি, সেই দোয়া রাখছি। এবং আমরা অনেকে আমাদের ভূমিটাকে আমরাই নিজেরা অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যাই। আমরা অনেক সময় এসি বড় একটা চেম্বার দেখলাম, একদম আমি মানুষ একটা, আমাদের ভাই বললাম মানুষ বড় হলাম, এবং রাজকীয় একটা চেয়ার আমি বানালাম। বানানোর পরে রুগী যখন আমাদের সামনে আসে, আমরা যখন ওষুধ দেওয়ার পরে যখন সেটা আনসাকসেস হয়, ফেলিওর হয়, তখন তারা বলে এত বড় চেম্বারে এত বড় ডাক্তারের কাছে আমরা ওষুধ গেলাম, ওষুধে তো আমি ভালো হলাম না। সে তখন আর কোনো এই যে ছোট একটা পেটি নিয়ে বসা সেই অভিজ্ঞ ডাক্তারের কাছে তারা যেতে চায়, তারা ভয় পায়। তাহলে আমরা নিজেকে দক্ষ করে, নিজেকে যোগ্যবান করে যদি এই পেশাতে আসতে পারি, আমরা সততা যদি ধরে রাখতে পারি। হেনিম্যান যে বলেছিলেন, অসৎ মানুষের যেন আমার মৃত্যু মানুষ যেন আমার এই বক্সটা যেন না ধরে, স্পর্শ না করে, সে ধরনের যদি জায়গায় যদি আমরা নিজেকে যদি একটা ইংরেজিতে প্রবাদ আছে, কনসাস ইজ দ্য হায়ার জাস্টিস, বিবেকে মানুষের সর্বোচ্চ আদালত। আমাদের নিজের বিবেক দিয়ে যোগ্যতা দিয়ে যদি আমি আমার বিচার করি, পৃথিবীর কারো বাপের কোনো ক্ষমতা নেই আমার বিচার করবার। আজকে আমরা যদি নিজের যোগ্যতার কতটুকু, আমি কতটুকু সৎ, সেটুকু আমি ভালো জানি। আজকে সেই জায়গা থেকে, নিজের বিবেকের জায়গা থেকে যদি আমরা পরিষ্কার হতে পারি, আমাদের সমাজ এবং দেশ পরিবর্তন হবে। আজকে আমরা কোনো ডাক্তারদেরকে, কোনো বিজ্ঞানকে আমরা বুঝাতে পারি না আমাদের একটা বিজ্ঞান, আমাদের সেই জ্ঞান আমাদের নেই, আমরা দেখাতে পারি না। আমরা বলি যে 30 পাওয়ার পর্যন্ত আমরা বিজ্ঞানে আমাদের কিছু মাত্রা খুঁজে পাই, এরপরে পাই না কেন? যারা বুঝাতে পেরেছে তারা যদি সক্ষম হয়, আমরা কেন আজকে পারি না? আজকে আমাদের এই বিষয়গুলো জানা দরকার, বুঝা দরকার। আমি সেই সাথে আজকে যিনি প্রবন্ধকার সাবিনা ইয়াসমিন আপা খুব সুন্দর একটা প্রবন্ধ লিখেছেন, আমরা যারা বিশ্লেষণ করেছেন খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। আর এই বিষয়টা আসলে আমার চোখে থাকা অনেকগুলা হাম এবং বসন্ত রোগী আইসিইউতে ছিল, এবং মৃত্যু আমি তাদের দেখেছি, এবং তারা সেন্সলেস হয়েছে, তাদের সেন্স আর ফিরে আসেনি। এমনও ছিল ইভেন কি আমার পরিবারের মধ্যে আমার বড় ভাইয়ের একটা ছেলেও ছিল, ইয়া ভাইরা জানেন, এই ইমরান ভাইরা জানেন। সবগুলো মিলে আসলে এটা এত ছোট রোগ নয়, এটা নিয়ে আরো বিস্তারিত আসতে পারলে মনে হয় ভালো হতো। যেহেতু সময় দিকে আমরা অনেক বেশি আছি, এদিকে আমি যাচ্ছি না। আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করি। সামনের দিনে হয়তো বা দেখা হলে আবার কথা হবে। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে, আপনাদের কাছে আসতে, আপনারাও আমাদের সাথে আসবেন এই প্রত্যাশা রেখে। এবং আমার এই অসুস্থ ক্যান্সার ভাইয়ের জন্য দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার রহিমউদ্দিন।